সবকিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, কারো ডাকে ঘুম ভাঙলো। আব্বু ডাকছে। মেহু, মেহু। এখন কি করি? আব্বু আমার এই অবস্থা দেখলে পাগল হয়ে যাবে। ভাব মেহেরজান, ভাব। আব্বুকে বললাম, আব্বু ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আছিস? আমি 5 মিনিটে রেডি হয়ে নিচে গেলাম। আব্বুকে এসব জানতে দেওয়া যাবে না, চিন্তা করবে। আমি এসে গেছি। সে উদ্ধার করেছেন, এখন খেয়ে উদ্ধার করেন। আমি জানি তুমি আমার সৎ মা, কিন্তু মাঝে মাঝে আপন মায়ের মতো করতে পারো। মানে? তুমি থামবা? ঠিক হয়েছে। মেহু, হ্যাঁ বাবা। প্রথম দিন কেমন কাটলো? কি হলো? না কিছু না, খুব ভালো কাটছে। এত ভালো যে জীবনেও ভুলবো না। খুব ভালো। তা বেশ। খুব ভালো। তোমারে কি করে বলি, প্রথম দিন ছেলের হাতের থাপ্পড় খাইছি। ভালো। তুমি অনেক বড় হয়ে গেছো। মানে? মিথ্যা বলছি বুঝতে পারলো নাকি? যাকে আমি স্কুলে নিয়ে যেতাম সে ভার্সিটিতে যাচ্ছে। আব্বু। খাওয়ার সময় কেন যে এত কথা বলো কে জানে। হিংসুটে। কিছু বলবি? কই না তো। তোমার লাইফে ও দিন দিন মাথায় উঠছে। আব্বু। ওই, তুমি থামো তো। যা মা, গিয়ে শুয়ে পড়। রাত জাগিস না। ওকে বাই, গুড নাইট। তারপর রুমে এসে শুয়ে রায়ানের কথা ভাবতে থাকি। তারপর কখন ঘুমিয়ে যাই নিজেও জানি না। সকালে বাঘের ডাকে ঘুম ভেঙে যায়। খুব সকালে মনে হলো বাঘের গর্জন শুনতে পেলাম। আমি তড়িঘড়ি করে উঠে কান্না শুরু করে দিলাম আর বাবাকে ডাকতে লাগলাম। আব্বু, আব্বু তোমার মেহুকে কেউ বাঘের কাছে পড়ে দিয়েছে। তোমার মেয়েকে তোমার আর দেখা হলো না। হঠাৎ করে কারো আওয়াজ শুনতে পেলাম। আজকাল বাঘের কণ্ঠ আমার মায়ের মতো লাগছে কেন? কি রে, সকাল সকাল কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও, তার মানে বাঘ না, বাঘিনী ডাকছে। ও, তার মানে আম্মু এতক্ষণ চিৎকার করছিল। যাক বাবা, বাঁচা গেছে। কি রে, কি বিড়বিড় করছিস? সকাল সকাল ছায়ের মতো চিল্লাও কেলা? সকাল কখন হয় জান? 8টা বাজে। হুম, তোমার কাছে 8টা বাজে, হলেও 9টা বাজে। তাতে কি, তোমার সকাল 5টায় হলে তুমি ওঠো 6টায়, আর আমার সকাল 8টা বাজে হয়, তাই আমি ঘুম থেকে উঠি 9টায়। ওই, আমারে এত আগে ডাক দিলা কেন? 10টা বাজে ডাক দিবা। তাইলে ভার্সিটিতে কে যাবে? ভার্সিটিতে না গেলে কিন্তু। আরে আমার হাতে সময় নেই, যাও তো। খালি ব্ল্যাকমেল। তারপর ফ্রেশ হয়ে নিচে যাই। তারপর খাওয়া শুরু করি। এইটা খুব ভালো কাজ। ওই, কম খা, দিন দিন তো মোটি হয়ে যাচ্ছিস। তুমি কেমন মা? সে যাই বলো না, খাইয়া যাবো না। তারপর খেয়ে বেরিয়ে পড়ি। আল্লাহ জানে এই মেয়ে কবে বড় হবে। তারপর তিতলিকে ফোন করি। ওই, আমি আজ ভার্সিটিতে যাব না। কেন? কাল যা হলো তারপর। তাই বলে তুই যাবি না? হুম। কিন্তু তুই না গেলে রায়ানকে কি বলবো? মানে আমার কথা তোকে জিজ্ঞেস করছিল নাকি? হুম। আচ্ছা, তোকে আর যেতে হবে না। কি যে বলিস না। আমি এসব ফালতু ব্যাপারের জন্য যাব না, আমি আসছি। আচ্ছা। আচ্ছা বাই। যাব না আবার, আমার রায়ানের কথা বলে কথা। তারপর ভার্সিটিতে চলে আসলাম। আল্লাহ, ওই বান্দর বাহিনীর কারোর সামনে যেন না পড়ি। ভার্সিটিতে ঢোকার সাথে সাথে দেখি ব্যাটা বেল্লিক তার খচ্চর বাহিনী নিয়ে আড্ডা দিতেছে। হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার? আসতে এদের দেখা। ওদিকে রেদ ও তার বন্ধুরা। আচ্ছা, রেত কি মনে হয় কালকের ঘটনার পরে ওই মেয়েটা আসবে? আমার কিন্তু মনে হয় না। তুই কি বলিস রেদ? এবার রেদ বসা থেকে উঠে দাঁড়ালো। ও আসবে। এত শিওর হয়ে কিভাবে বলছিস? জাস্ট ওয়েট। ওই দেখ, ওই মেয়েটা না? কিন্তু করছে কি, তাও আবার ওইখানে?
এদিকে আমি, মেহেরজান, আজকে ওদের সামনে পড়া যাবে না, তুই এইখানে থাক। এদের থেকে দূরে থাকাই ভালো। আমি আর দেরি না করে কিছু একটার পিছনে লুকিয়ে বসে পড়ি, কারণ আমি ওদের এদিকে আসতে দেখি। যাক বাবা, এরা চলে গেলে আমি বের হয়ে রায়ানের সাথে দেখা করতে যাব। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করি। ওই কে রে? আবারও ওই কে রে? পিছনে তাকিয়ে দেখি রেদ তার বাদর বাহিনী নিয়ে গরিলা যুদ্ধের সৈন্যদের মতো করে দাঁড়িয়ে আছে। এখনই কেউ বলবে অ্যাটাক। না, ওই কি হয়েছে তোমার? ভূতে ধরলো নাকি রেড বেবি? কি হলো মিস? কিছু না। তুমি কি সিটি কর্পোরেশনে কাজ করো? মানে? না মানে তাহলে ডাস্টবিনের পাশে বসে আছো কেন? সবাই মিলে। আমি তাকিয়ে দেখি সত্যি আমি ডাস্টবিনের পাশে বসে আছি। এতক্ষণ খেয়াল করি নাই। কি হলো মিস? এবার রেদ বলে উঠল, কেন আবার আমাকে দেখার জন্য? কাল রাতে ফোন দিয়েছিল তো ধরিনি, তাই মাথা খারাপ হয়ে গেছে। এই দেখ। আবার কি দেখাবা? চলো। কই, আমি যাব না। গেলে দেখতে বাবা। কোথায় যেন নিয়ে যাচ্ছে আমাকে। রিসা, ছাড় আমাকে। হঠাৎ সামনে কেউ এসে দাঁড়ালো। রিসা, ছাড় ওকে। কিন্তু আমি বলছি ছাড়। রিসা আমার হাত ছেড়ে দিল। তুমি যাও। ধন্যবাদ। তারপর সেখান থেকে দৌড়ে চলে আসি। রিসা, আমি যেন ওর সাথে এমন করতে না দেখি আর। আমি হাঁপাচ্ছি। হ্যালো মিস মেহের, কে? পিছনে তাকিয়ে দেখি রায়ান। কেমন আছো? বুঝতে পেরেছি কালকে যা হয়েছে তা নিয়ে মন খারাপ। এভাবে দেখছো কেন? আমি সব জানি। আমি রেদকে আমি জানি রেদ যা বলেছে সব মিথ্যে। কিভাবে? কারণ আমি রেদকে অনেক দিন ধরে চিনি তাই। আর ও যে এসব ফান করে তাও জানি। তবে তোমাকে মারাটার উচিত হয়নি। হুম, চল একটু হাঁটি। চলুন। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি। যাও, তোমার ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা। তারপর ক্লাসে গিয়ে ক্লাস করলাম। ক্লাস শেষে আমি আর তিতলি বাসায় যাব তখন। তিতলি, ওই যে ভালো ভাইয়াটা না? কোনটা আবার ভালো ভাইয়া? ওই যে আমাকে ওই বান্দর বাহিনীর হাত থেকে বাঁচাইছে, বলছিলাম না তোরে? হুম। চল ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা চল। তারপর আমি আর তিতলি ওনার কাছে গিয়ে ডাক দিলাম। ভাইয়া কেমন আছেন? আমার দিকে তাকিয়ে বলল, ভালো। বাসায় যাচ্ছ? জি আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? নিহাল। তোমার? মেহের। ভাইয়া কি হলো? কিছু না, তখন আমার ফ্রেন্ডরা যা করেছে তার জন্য সরি। কি ওই বান্দর বাহিনীর ফ্রেন্ড আপনি? কি বললা? কিছু না। বুঝতে পারছি। যাই হোক, আমার ফ্রেন্ড এতটা খারাপ না, ওরা তোমার সাথে শুধু মজা করছে। তুমি মন খারাপ করো না। আপনি তো ওদের মতো না। আচ্ছা এখন আসি, সাবধানে বাসায় যেও। আচ্ছা। আমি আসার সময় নিহাল ভাইয়া আমাকে ডাক দিল। মেহের, জি। এটা নাও, তোমার পছন্দ হবে। আমি বেশ অবাক হলাম, কারণ উনি আমাকে একটা চকলেট দিছে, কিন্তু এইটা কেমনে সম্ভব? কি হলো নাও, আমি জানি এই চকলেট তোমার অবশ্যই পছন্দ। কিন্তু আপনি কিভাবে জানলেন? কারণ নিহাল ভাইয়া আমাকে চকলেট অ্যান্ড মিল্কি বারের একটি চকলেট দেন, যাতে প্রচুর বাদাম দেওয়া, আর আমি এটাই বেশি পছন্দ করি। এমনি মনে হলো। আমি আমার ব্যাগটা তিতলির কাঁধে দিয়ে চকলেটগুলো নিলাম। ধন্যবাদ। আজ আসি, সাবধানে যেও। তারপর ভাইয়া চলে গেল। আমি তো বেজায় খুশি, কিন্তু উনি জানলো কিভাবে? সে যেভাবে জানুক, আমার চকলেট নিয়ে কথা। চল তিতলি। এসব কি? তিতলি, তার মানে বান্দর বাহিনীগুলা নিহান ভাইয়ার যাওয়ার অপেক্ষা করছিল। আমারও তাই মনে হয়। ঠিক বলছো, অপেক্ষা ছিলাম, এবার অপেক্ষার পালা শেষ। এবার তোমাকে কে বাঁচাবে মেহেরজান? এবার সত্যি কে বাঁচাবে? আমি বাঁচাবো তোমায়, তিতু পাখি। আমি আর তিতলি একে অপরের মুখ দেখাদেখি করলাম। মানে? আজ আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। তাইলে আমি কি করব?
তা আমি কিভাবে বলবো? কিন্তু তিতু পাখি আজ আমার সাথেই যাবে। কিন্তু তোমার বফ কিছু বলবে না, আমি ওকে বলে দেবো। কিন্তু মেহের। ও এখন বড় হয়ে গেছে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। রেদ তিতলিকে জোর করে বাইকে নিয়ে যাচ্ছে। ভাইজান, সরি মেহেরজান। এবার কি ওরা আমাকে কিছু না বলে তিতলিকে নিয়ে চলে গেল কেন? সে যাই হোক, আমারটা তিতলির উপর দিয়ে গেল। এতক্ষণে বুঝলাম কেন আমাকে কিছু না বলে তিতলিকে নিয়ে গেল। হায় আল্লাহ, আমার ব্যাগ তো তিতলির কাছে। বেটা বান্দর বাহিনীর হেড, এই ছিল তোর মনে? এখন বাসায় যাব কিভাবে? হেঁটে 3 ঘন্টা আর বাসে 1 ঘন্টা, মনে মনে হিসাব করেছি। ওদিকে ভাইয়া থামুন, আমি ওকে ওর ব্যাগটা দিতে ভুলে গেছি। ওর ব্যাগটা দিয়ে আসতে হবে, নাইলে ও বাসায় যেতে পারবে না। এই জন্যই তোমাকে আর ওর ব্যাগ নিয়ে এসেছি। কিন্তু তিতলি, নামো। তারপর একটা রিক্সা ঠিক করে দিয়ে চলে আসলো। ভাইয়া ওর বাসা অনেক দূরে, ওর কাছে মোবাইলও নাই, যদি ওর বিপদ হয়। রেদ কিছু না শুনেই চলে গেল। এদিকে মেহের হঠাৎ কেউ বলছে কাঁদছো কেন? তাকিয়ে দেখি রায়ান। আমার ব্যাগ কিডন্যাপ আর তিতলিকে চুরি করে নিছে। মানে? আমার ব্যাগ আর তিতলিকে রেদ নিয়ে গেছে। আমি এখন বাসায় যাব কেমনে? তাই তুমি কাঁদছো? হুম। চলো, আমি আমার বাইকে তোমায় দিয়ে আসি। কিন্তু কোনো সমস্যা? না, আসলে আমার বাইকে উঠতে ভয় করে। আমি আছি তো। চলো। আচ্ছা, মিছা কথা, আমি ভয়টাই কিছু পাই না। ক্রাশ হইলেও কি একটু ভাব নিলাম, আমারে আর পাইকে। এই প্রথম রেদকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে, কিন্তু দিব না। রায়ান বাইক চালাচ্ছে আর আমি বাইক ধরে আছি। জানো মেহের, আমার রেদকে ধন্যবাদ দিতে মন চাইছে। কেন? কারণ ও যাই করুক তার জন্য তুমি আমার বাইকে। আমিও। তারপর রায়ান আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে রেদ ভার্সিটিতে এসে আমাকে খুঁজতে লাগলো। আমাকে না পেয়ে সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেলাম। তিতলি বলছে ওর আজকে দেরি হবে, তাই আমি যেন চলে যাই। আজ যখন একাই যেতে হবে, তাহলে আজকে আর মাঠে দাঁড়াবো না, কারণ আমি বাইরে থাকলে কিছু না কিছু হবে। এর চেয়ে ভালো আমি ক্লাসে গিয়ে বসে থাকি, কারণ রেদ ওদের বাদর বাহিনী নিয়ে তো আর ক্লাসে কিছু বলবে না। যেই ভাবা সেই কাজ। আমি ডিরেক্ট ক্লাসে চলে গেলাম। আমাদের ক্লাস 3য় তলায়, তাই আমি সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। যেহেতু ক্লাস শুরু হতে দেরি আছে, তাই সবাই এখন মাঠে, তাই এদিকে কেউ নেই বললেই চলে। যাক, ভালোই হলো, আমি ক্লাসে গিয়ে বসে থাকি আর মোবাইলে একটু ফেসবুকিং করে নিব। হঠাৎ আমার হাতে কারো টান অনুভব করলাম। কে? কিছু বুঝে ওঠার আগেই সে আমার চোখ ধরে ফেলল, সাথে আমার মুখটাও। আমি তো ভয়ে শেষ, কিছু করতে পারছি না, কারণ আমি নড়াচড়া করতে পারছি না। তবে মনে হলো আমায় কোনো রুমে আনা হয়েছে, এনেই আমাকে ফেলে দিল। কে? কি হলো, দরজা লক করছেন কেন? সে আবারও নিশ্চুপ। সে এবার আমার দিকে ফিরল। আমি তো দেখেই শকড, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে রেদ। ও এমনটা করবে আমি ভাবতেও পারিনি। এ কি তুমি আমাকে নিয়ে এসেছো কেন এখানে? মন চাইলে তাই। আমাকে যেতে দাও, নাইলে কিন্তু চিৎকার করব। চিৎকার করবে না, আমি তো করিনি। যেই আমি চিৎকার করব তার আগেই আমার ঠোঁটটা আটকে দিল, আর হাত দুটো আমার পিছনে দিয়ে নিজের হাত দিয়ে আবদ্ধ করে আমাকে ওর কাছে টেনে নিয়ে এসে বলল, এবার চিৎকার করো। উম কি হলো, পারছো না? উম যাই বলো, কস্টিপের শক্তি মানুষের চেয়ে বেশি। হ্যাঁ, ও আমার মুখে কস্টিপ মেরেছে। হায় রে, এতদিনে গল্পে পড়েছি কিভাবে হিরোরা তাদের নায়িকাদের মুখ বন্ধ করায়, কিন্তু আমার মুখ নে কেউ কস্টিপ মেরে বন্ধ করাবে, তা আমার ধারণার বাহিরে। হ্যাঁ, রেদ তো আমার রাহুল নয়, ও
ও তো শক্তি কাপুর, তাই ওর এইরকমই করার কথা। কি হলো, কিছু বলছো না যে? উম, শালার বদমাইশ মুখের মধ্যে কষ্টেপ মেরে বলছে, কিছু বলছো না কেন? বল। উম, দেখো, আমি ভদ্র ছেলে, ওসব কিছু করবো না বলে কস্টিপ মেরেছি। হুম, ভদ্র ছেলে আবার তুই? জীবনে তোর মতো লেগ পিস আমি আর এক পিসও দেখি নাই। এটা করা দরকার ছিল, কারণ আমার মাথা খারাপ করার বিন্দুমাত্র শখ নেই তোমাকে বোঝাইতে গিয়ে। চোখ বড় বড় করে তাকালাম। আমি শুনেছি মৌনতা নাকি সম্মতির লক্ষণ, আর আমি চাই আমার সব কথা তুমি শোনো, তাই তোমার মৌনতার জন্য এই ব্যবস্থা। হায় আল্লাহ, বেটা গদ্দপ, এইটা সেই মৌনতার কথা বলে নাই, তুই বুঝতে ভুল করছস। আমি জানি তুমি ইচ্ছে করে মৌন হবা না, তাই এই ব্যবস্থা। কারণ রেদ যা চায় তাই পায়, সেটা যেভাবেই হোক। উম, এবার কাদো কাদো মুখ করলাম। খুলে দিলে চিল্লাবা না তো? হুম, বিশ্বাস হয় না, যাই হোক। ও আমার কস্টেপ খুলে দিতেই আমি চিৎকার করতে ধরি, কিন্তু তার আগেই রেত আমাকে দেয়ালের সাথে মিশিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে। আমার খুব কাছে এসে বলে, আমাকে তুমি এতটাই বোকা ভাবো নাকি মেহেজান? আমি আমার পুরো শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও পারিনি। আমি চাইলে কাজটা অন্যভাবে করতে পারতাম, কিন্তু সেটা তোমার খারাপ লাগতো, তাই করিনি। আর আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। তারপর আস্তে আস্তে আমার মুখটা ছেড়ে দিয়ে বলল, আমি যেন তোমাকে আর রায়হানের সাথে মিশতে না দেখি। আমার যার সাথে ইচ্ছে তার সাথে মিশব, তুমিই বলার কে? রেত তখনই এসে আমার গলা চেপে ধরল আর বলল, যার সাথে ইচ্ছে মিশতে পারো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু রায়হানের সাথে তুমি মিশবে না, কারণ এখানে কেউ ওর সাথে মিশে না। এদিকে আমার দম আটকে যাচ্ছে, যার দিকে রেদের কোনো খেয়াল নেই। ওর চোখে মুখে অজানা এক রাগ ফুটে উঠেছে, যা ওকে হিংস্র কোনো পশু বানিয়ে দিয়েছে। অনেক কষ্টে বললাম, প্লিজ ছাড়ো আমায়, লাগছে আমার। তারপর কি ভেবে রেদ আমাকে ছেড়ে দিল, তারপর বলল, তুমি রায়হান ছাড়া যে কারোর সাথে মিশতে পারো। পিছনে তাকিয়ে একটু নরম সুরে বলল। এদিকে আমি হাঁপাচ্ছি, যদিও আমার ভয় করছিল, তবুও সাহস নিয়ে বললাম, আমি রায়ানের সাথে মিশলে তোমার কি সমস্যা? আমি জানি না তুমি এই কথা কেন বলছো, কিন্তু আমি রায়ানকে পছন্দ করি 2 বছর আগে থেকে, যখন আমি ওকে প্রথম মার্কেটে দেখি। এইটা শোনা মাত্র রেদ খুব তীক্ষ্ণভাবে আমার দিকে তাকালো। মনে হচ্ছে ও এই কথাটা শুনে বেশ অবাকের চেয়ে বেশি রাগ হয়েছে। ওর চোখ দুটো আরো লাল হয়ে গেছে। রেদকে দেখা বোঝা যাচ্ছে ওর রাগটা আরো বেড়ে যাচ্ছে, যা ওর চেহারায় ফুটে উঠেছে। রেদ দেখো, আমি সত্যি রায়ানকে। রেদ আর কিছু বলার সুযোগ না দিয়েই মেহেরকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটটা আটকে দিল। এমন মনে হচ্ছে তার যত রাগ সব মেহেরের ঠোঁটের উপর দেখাচ্ছে। হঠাৎ এরকম কিছু হওয়ায় মেহের যেন পাথর হয়ে গেছে, কোনো রেসপন্স নেই। বেশ কিছুক্ষণ পর রেদ মেহেরকে ছেড়ে দিল। আমি যেটা করতে চাইনি কোনোদিনও, তুমি সেইটা করতে আজ বাধ্য করলে আমাকে। তারপর মেহেরকে ধাক্কা মেরে রুম থেকে বেরিয়ে গেল। মেহের কোনো রেসপন্স করছে না, সে দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়ল। তার সাথে এমন কিছু হতে পারে সে কখনো ভাবতেও পারেনি। কতক্ষণ এভাবে বসেছিল তার জানা নেই মেহেরের। এদিকে রেদ বাইরে এসে রায়ানের সামনে পড়ে গেল। তুই এখানে কি রে? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমিও এই ভার্সিটিতে পড়ালেখা করি। খুব শান্তভাবেই কথাটা বলল রায়ান। না, আমি জানি না, আর জানতেও চাই না। আমি তোর এই মুখটা দেখতে চাই না। সেটা তোর সমস্যা রেদ। তোর মতো মানুষের সাথে আমি কথাও বলতে চাই না। কেন করছিস এসব তুই? নিচের দিকে তাকিয়ে। কি করেছি আমি? তুই খুব ভালো করে জানিস রেদ তুই কি করেছিস। খুব শান্তভাবেই কথাটা বলল রায়ান। না, জানি না আমি।
সত্যি জানিস না? আমি জানি না, জানতেও চাই না। রেদ এই বলেই চলে যেতে নিল।